আমি জিজ্ঞেস না করে পারলুম না, আপনি কি সুবর্ণা? কথার আগেই সিল্ক শাড়ির আঁচল এবং বাঁধা এলো চুল প্রায় লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে। ও যে সুবর্ণা, এতে যেন সেটাই প্রমাণ করে দিলে। এসবে আমি ভীষণ অনভ্যস্ত। লজ্জায় তাড়াতাড়ি বলে উঠলুম, এ কি করছেন? ততক্ষণে সুবর্ণা উঠে দাঁড়িয়েছে, বলল, আপনি করে বলছেন যে? সেটা নিশ্চয় আমার প্রথম দর্শনের আড়ষ্টতা, কিন্তু সুবর্ণা শাস্ত্রসম্মতভাবেই সুবর্ণা। বিম্বষ্ঠা, আয়ত কালো চোখ এবং থাক, সুবর্ণার বর্ণনা আমার পক্ষে লিখে দেওয়া সম্ভব নয়, ওটা তোমাদের এখতিয়ারে। শুধু পত্র লেখায় যাকে দেখেছিলুম এ সুবর্ণা তার চেয়ে কিছু বেশি, কিংবা পত্রে যা ঢাকা ছিল শারীরিক আবির্ভাবে ঘুচে গেল তা। ওর চোখের গভীর থেকে যেন একটা স্বপ্নে পাওয়া খুশি উপচে পড়ল, যেন বাতাসের ঘায়ে একটি বেপথু ফুল। দেখলুম ওর চোখের ওপর এসে পড়েছে সাপের মতো চুলের গুচ্ছ। মিথ্যে বলবো না, স্বপ্ন ভর করলো আমারই চোখে। জিজ্ঞেস করলুম, আমাকে চিনলে কেমন করে? অনেক দিনের পরিচিতার মতোই একটু লজ্জা মিশিয়ে বলল, যেমন করে সবাই চেনে, কাগজে ফটো দেখেছি। আমার চোখের দিকে তাকিয়ে ও চোখ নামালো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সমরেশ বসুর লেখা সুবর্ণা। গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান, পারলে শেয়ার করুন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো গল্প উপস্থাপনা করবার অনুপ্রেরণা যোগাবে। শুনতে থাকুন আজকের গল্প সুবর্ণা। প্রায় মাস চারেক পরে শিল্পী বন্ধু ভুবনের একটি দীর্ঘ পত্র পেলাম। লিখেছে, ভাই নীরেশ, নিশ্চয় এতদিনের নীরবতায় রাগ করেছিস, কিন্তু বিশ্বাস কর, এতদিন বন্ধ দরজার অন্ধকার কোণেই পড়েছিলুম, কারুর সঙ্গেই যোগাযোগ ছিল না। মা আমাকে এত বেশি চেনেন যে কখনো ডেকে জিজ্ঞেস করেননি ঘরের কোণে কেন আমার এ নির্বাসন। কাজের মধ্যে হাঁক ডাক ছুটোছুটি করা আমার অভ্যেস, যে জন্য বন্ধুদের ধারণা 16 আনা প্রতিভার সিকিখানিক আমার বাকি রয়ে গেল। আমি 12 আনার কারবারি হয়ে রয়ে গেলুম। সেই আমি এত দিন রং তুলি ছুঁইনি। বন্ধুহীন একলা ঘরে একটা অসহ্য কষ্ট, তীক্ষ্ণ যন্ত্রণাময় একটি বিশাল অন্ধকার জিজ্ঞাসার গ্রাসে চাপা পড়েছিলাম। অথচ আমি জানি, কারণটা শুনলে তোমরা সবাই খুব তুচ্ছ মনে করবে, হাসতেও পারো। না হয় তুচ্ছ মনে করা গেল, না হয় হাসাই গেল, কিন্তু তুচ্ছ যে ক্ষেত্র বিশেষে বড় উচ্চ হয়ে বাজে, বহু দূর গভীরে পৌঁছায় তার প্রতিধ্বনি, তা মানবে আশা করি। আমার বেলায় তাই হলো। একটি তুচ্ছতাই আমার চিরদিনের দরজা বন্ধের কৌতূহল ও আগ্রহ হয়ে রইল। দিল্লিতে ফ্রেঞ্চ এমব্যাসি থেকে যখন প্যারিস প্রদর্শনীর কথাবার্তা বলে বেরিয়ে এলুম, মনটা তখন আনন্দে ভরপুর। ভাবলুম কলকাতায় ফেরার আগে কোথাও একটু বেরিয়ে যাই। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল আগ্রার কথা। আগ্রার সঙ্গে একটু অপরিচিত কৌতূহল। একটা মেয়ের মূর্তি আমাকে ডাক দিল, যার নাম জানি,
অনেক সংবাদ জানি, কিন্তু কখনো চোখে দেখিনি। মূর্তিটি সেই সুবর্ণা রায়ের। সুবর্ণার দু একটি পত্র তুমিও দেখে নিয়েছো আমার কাছে, একটু আধটু ঠাট্টাও করেছো, কারণ তোমরা যাদের ফ্যান বলো এমন অনেকের সঙ্গে আমাকে পত্রালাপ করতে দেখেছো, কিন্তু 2 বছর ধরে পত্রে যোগাযোগ রাখতে কখনো দেখোনি। আর তা রাখিনি কারুর সঙ্গে, কারণ সম্ভব নয়। কিন্তু সুবর্ণার সঙ্গে কেন যে রেখেছিলুম আমি নিজেও তা খুব ভালো জানি নে। বোধহয় ওর পত্রের মধ্যে একটি বিশেষ মেয়ে, একটি বিশেষ মনকে ঝলকে উঠতে দেখেছিলুম, যার অনায়াস গতির মধ্যেও একটি আশ্চর্য ব্রীড়া লীলায়িত হয়ে উঠেছিল। অপরিচয়ের মধ্যেও চোখে একটি ধরা পড়া পরিচয়ের হাসি ছিল লুকিয়ে। আমার ভালো লেগেছিল, তাই সুবর্ণার প্রথম অনুরোধেই ওকে তুমি সম্বোধন করেছিলাম। পত্রে কথা দিয়েছিলাম আগ্রায় যদি কখনো যাই ওকে নিশ্চয় সংবাদ দেব, দেখা করব। আমার খেয়াল ছিল সুবর্ণা MA পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। দিল্লি থেকে দিলুম চিঠি লিখে, তারিখ দিয়ে জানালুম 3 দিন পরে সকালবেলা ট্রেনে আগ্রা পৌঁছুচ্ছি এবং কোন হোটেলে উঠব সেটাও লিখে দিলুম। ঠিক তারিখ মতোই সকালবেলা আগ্রা গিয়ে পৌঁছলাম। যাত্রীর তেমন ভিড় ছিল না গাড়িতে। টিকিট কালেক্টরকে টিকিট দেবার মুহূর্তেই গেটের বাইরে লক্ষ্য পড়ল একটি মেয়েকে, যে আমার দিকেই তাকিয়েছিল। আমি বাইরে এলুম, মেয়েটির মুখে যেন একটু হাসি ঝিলিক দিয়ে উঠল। সে আমার সামনে এগিয়ে এলো আরও, প্রায় অপরিচিতার মতো। আমি জিজ্ঞাসা না করে পারলুম না, আপনি কি সুবর্ণা? কথার আগেই সিল্ক শাড়ির আঁচল এবং বাঁধা এলো চুল প্রায় লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে। ও যে সুবর্ণা, এতে যেন সেটাই প্রমাণ করে দিলে। এসবে আমি ভীষণ অনভ্যস্ত। লজ্জায় তাড়াতাড়ি বলে উঠলুম, এ কি করছেন? ততক্ষণে সুবর্ণা উঠে দাঁড়িয়েছে, বলল, আপনি করে বলছেন যে? সেটা নিশ্চয় আমার প্রথম দর্শনের আড়ষ্টতা, কিন্তু সুবর্ণা শাস্ত্রসম্মতভাবেই সুবর্ণা, বিম্বষ্ঠা, আয়ত কালো চোখ এবং থাক। সুবর্ণার বর্ণনা আমার পক্ষে লিখে দেওয়া সম্ভব নয়, ওটা তোমাদের এখতিয়ারে। শুধু পত্র লেখায় যাকে দেখেছিলুম এ সুবর্ণা তার চেয়ে কিছু বেশি, কিংবা পত্রে যা ঢাকা ছিল শারীরিক আবির্ভাবে ঘুচে গেল তা। ওর চোখের গভীর থেকে যেন একটা স্বপ্নে পাওয়া খুশি উপচে পড়ল, যেন বাতাসের ঘায়ে একটি বেপথু ফুল। দেখলুম ওর চোখের ওপর এসে পড়েছে সাপের মতো চুলের গুচ্ছি। মিথ্যে বলবো না, স্বপ্ন ভর করল আমারই চোখে। জিজ্ঞেস করলুম, আমাকে চিনলে কেমন করে? অনেক দিনের পরিচিতার মতোই একটু লজ্জা মিশে বলল, যেমন করে সবাই চেনে, কাগজে ফটো দেখেছি। আমার চোখের দিকে তাকিয়ে ও চোখ নামালো, কিন্তু মাথায় মালপত্র নিয়ে কুলি দাঁড়িয়ে। বললুম, সুবর্ণা, আমি এখন হোটেলে যাব। সুবর্ণা বললে, ও বেলা কিন্তু আমি আপনাকে বাড়ি নিয়ে যাব, আর এখন আপনার সঙ্গে একটু হোটেলে যাব। ওর অনুমতি চাওয়া দেখে ওকে যেন আরো বেশি করে চেনা গেল। মনে মনে খুশি হয়ে বললুম, তোমার অসুবিধে না হলে। সুবর্ণা যেন ওর উচ্ছ্বাসকে চাপা দিয়ে বললে, এখন আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না একটু। আপনার অসুবিধে হবে না তো? একটুও না। মনে মনে অবাক হলুম। দেখা মাত্র এতখানি মুগ্ধতা প্রায় যেন মোহের সঞ্চার করলো আমার মধ্যে। থরে বিথরে সাজানো আমার ত্রিশোর্ধ্বের বুকের একটি নিশ্চিন্ত জায়গা সহসা এমনি এলোমেলো হয়ে উঠছে কেন?
সুবর্ণাকে দেখে সব থেকে আগে আমার আঁকার কথা মনে পড়ল, এবং এই প্রথম আমার মনে হলো আমার সব রং জড়ো করলেও বুঝি ওকে কুলোবে না, আমার সব গতি দিয়েও ওকে হয়তো ধরা যাবে না। ওকে সঙ্গে করে যেন নিমেষে হোটেলে এলুম। দোতলায় আমার ঘর ঠিক করাই ছিল। ঘরে ঢুকে সুবর্ণাকে বসতে বললুম, বেয়ারাকে বললুম চা খাবার দিতে, কিন্তু সুবর্ণাকে দেখলুম মাথা নত করে টেবিলে আঙুল খুঁটছে এবং হাসছে। জিজ্ঞেস করলুম, কি হলো? সুবর্ণা প্রায় ফিস ফিস করে বলল, ভীষণ লজ্জা করছে। দেখলুম সত্যি ও আরক্ত প্রায়। কেন? চিঠিগুলোর কথা মনে করে। আমার চিঠি পড়ে আপনি নিশ্চয় খুব হাসতেন। কাঁদেনি তো বটেই। সুবর্ণা হেসে উঠল, আবার চোখ নামিয়ে বলল, কিন্তু নিশ্চয় ভেবেছেন মেয়েটা ভারী বেহায়া। না, ভেবেছি মেয়েটি ভুবন চৌধুরীকেই বেহায়া করে তুলল, তাই ছুটে এলুম। সুবর্ণার হাসি যেন চুড়ির নিক্কণে বেজে উঠল। বললে, ইস। আমিও হেসে উঠলুম। কিন্তু সুবর্ণার মুখে একটু করুণ ছায়া পড়ল সহসা। আমি যদিও বয়স এবং মান দুই বজায় রাখার চেষ্টা করছিলুম, তবু জিজ্ঞেস করলুম, কি সুবর্ণা? সুবর্ণা চোখ মেলে তাকালো আমার দিকে এবং অসংকোচে বলল, আপনি এত দেরি করে চিঠি দেন, আমার বড় কষ্ট হয়। সুবর্ণার গলায় তার কষ্ট এমন সহজ ও অনাড়ম্বর ব্যক্ত হলো যে আমি স্তব্ধ হয়ে গেলুম। সহসা কিছু বলতে পারলুম না। সুবর্ণাই আবার বলে উঠল, কিন্তু আমি ভাবতাম আপনি আপন মনে ছবি আঁকছেন, আমার কথা আপনার মনে নেই। মনে যখন পড়বে তখন ঠিক চিঠি দেবেন। তখন আমার নিজের মুখ আড়াল করতে হয়েছে। ওর অসহায় ব্যথাটা যেন আমাকে চেপে ধরল। আমি কিছু বলার আগেই বেহারা এসে চা জল খাবার দিয়ে গেল। ফিরে দেখলুম সুবর্ণার পলকহীন চোখের দুটিতে বিস্ময় ও আনন্দ রৌদ্রচকিত দিঘির মতো অনায়াস। বললে, আপনাকে দেখার জন্যে কত দিন ধরে বসেছিলাম। কেমন দেখলে? বলতে পারবো না। সুবর্ণার ঠোঁটে একটা বিচিত্র হাসি ফুটল, তাকালো আমার দিকে, আবার চোখ নামালো হেসে। বলল, আমার একদম যেতে ইচ্ছে করছে না এখন, কিন্তু এবার যেতে হবে। যাওয়ার কথা শুনে আমি বিমর্ষ হয়ে উঠলুম। বললুম, যেও, চা খাও আগে। চা খেতে খেতে বারে বারে ওর চোখে সেই ধরা পড়া লুকোনো হাসি আমি দেখতে পেলুম। সুবর্ণা বললে, আমি এবার যাই। বিকেলে আসছো তো? নিশ্চয়। কিন্তু আবার বললে, যাচ্ছি। বারে বারে জিজ্ঞাসায় ভিতরে আমি ব্যাকুল হয়ে উঠলুম। মনে হলো সুবর্ণা যেন রঙের শেষ প্রলেপের পর ঘামতেল মাখা এক অলৌকিক উজ্জ্বল প্রতিমা। আমার হাত ওর হাতের কাছেই, আমার সব রক্ত যেন আমার হাতেই তখন আবর্তিত। কেন সুবর্ণা এমন বারে বারে যাবার অনুমতি চাইছে কেন? তারপরে সুবর্ণা যাবার আগে হঠাৎ নিচু স্বরে বললে, আমি বোধহয় সম্মান করতে শিখিনি, কিন্তু ভালো লাগা আর মনের খুশিকে একটুও চাপতে শিখিনি। তাই আমার বুকের মধ্যে কতদিন কেঁপে কেঁপে উঠেছে। কেন সুবর্ণা? যার ছবি দেখে আমার মন ভরেছিল, সেই মানুষের অন্তরঙ্গ হবার আশায় সব যেন আমার শূন্য ঠেকছিল।
এ কথা শুনে আমার বুকের রক্ত যেমন চলকে উঠল। আমি দিশেহারা হলুম সুবর্ণাকে ঠোঁটে ঠোঁটে টিপতে দেখে। দেখলুম ওর চোখ ছলছলিয়ে উঠেছে। আবার আমি নিঃসংকোচে ওর একটি হাত ধরে প্রায় স্খলিত গলায় ডাকলুম, সুবর্ণা। সুবর্ণা যেন স্বপ্নের লজ্জা থেকে সহসা জেগে উঠল, যেন নিশ্চিন্ত হলো, আর ওর মুখে চকিত হাসির আলো উঠল ঝলমলিয়ে। বললে, এবার তাহলে যাই। আমি ভুবন চৌধুরী। এত দেখার পরেও সেই মুহূর্তে কোনো কথা বলতে পারলুম না। হাত ছেড়ে দিলুম ওর। বারান্দা দিয়ে নিচে নেমে গেল ও। আমি দোতলার বারান্দা থেকে দেখলুম ও একবার পিছন ফিরে তাকিয়ে হাসলো, তারপর হারিয়ে গেল। আমার ঘরের সমস্ত নৈশব্দের মধ্যে একটি লুকানো প্রাণের হাসি কান্নার আনন্দধ্বনি আমাকে ব্যাকুল করে তুলল। আমার ভিতরের রং ও গতি যেন পেল আর এক নতুন মুক্তির সন্ধান। রাত জাগার ক্লান্তি আমার গেল। কোনো রকমে স্নান খাওয়া সেরে বিশ্রামের ছদ্মবেশে প্রতীক্ষা করতে লাগলুম। প্রায় বেলা 3টের সময় বেয়ারা দরজায় ঘা দিল। বললে, এক মেম সাহেব দর্শন প্রার্থী। আমার বুকে স্পন্দন বাড়ল। মনে মনে বললুম, মেম সাহেব নয় রে, ও যে মহারানী। নিয়ে আসতে বললুম, কিন্তু পর্দা সরিয়ে যে ঢুকলো সে অন্য একটি মেয়ে, যার রূপ আছে, সজ্জা আছে, কেশে বেশে নিপুণ। আশাহত বিস্ময়ে বললুম, আমার নাম ভুবন চৌধুরী, আপনি? বললে, আমার নাম সুবর্ণা রায়। আমি চমকে প্রতিবাদের সুরে বললুম, না না। মেয়েটি অবাক হয়ে বললে, আমাকে কিছু বলছেন? আমি সুবর্ণা রায়। আপনি যে আমাকে চিঠি দিয়েছিলেন আজ পৌঁছবেন বলে, পাছে ভুল হয় তাই আপনার চিঠিটাও নিয়ে এসেছি। চিঠিটাও ওর হাতে দেখা গেল। তাড়াতাড়ি বললাম, ও। কিন্তু আমার বুকের ভেতরে ঝড়ের দোলা, বিশ্বাস অবিশ্বাসের এক ব্যথা ধরা সংঘাত। এও কি কখনো সম্ভব? কেন? তা কেন হবে? তবু বলতে গিয়ে আমি থমকে গেলুম। যাক, এখন নয়, হয়তো পরে কিছু জানা যাবে। কিন্তু এক অনিবার্য অসহায় আচ্ছন্নতা আমাকে ঘিরে রইল। এই সুবর্ণা বললে, দেখি। বলে নমস্কার করলে পায়ে। আমি প্রাণহীনভাবে বাধা দিলুম। আর সকালবেলা সুবর্ণার নমস্কার আমার মনে পড়ে গেল। এই সুবর্ণা বললে, আমাদের বাড়ি যাবার সম্মতি দিয়েছিলেন পত্রে, যাবেন তো? মনে পড়ল সকালবেলা সুবর্ণার কথা। আমি কিন্তু বিকেলবেলা আপনাকে বাড়ি নিয়ে যাব। সেই সুবর্ণা নয়। সে তবে কে? সে কে? আমাকে নিয়ে এমন খেলা তবে কে খেলেছে? সে যদি সুবর্ণা নয়, নাই বা হলো, সহস্র ছদ্মবেশ তার থাকুক, তবু সে কি আসবে না আর? আমি তো শুধু তার কথাই শুনিনি, আমি যে তার চোখের দিকে তাকিয়ে দেখেছি। আমার হাতে যে এখনো তার স্পর্শের অনুভূতি তীব্র হয়ে আছে। এই সুবর্ণা উৎকণ্ঠিত বিস্ময়ে বলল, আপনার শরীর খারাপ নাকি? হ্যাঁ। তাহলে আপনি আজ বিশ্রাম করুন, কাল সকালে কিন্তু নিয়ে যাব। হ্যাঁ। কিন্তু চলে যেতে ওকে বাধা দিলুম না। তারপর শেষ ফাল্গুনের বাতাসে ভর করে কখন রাত এসে পড়ল জানতে পারিনি। কিন্তু সকালবেলা সুবর্ণা এলো না। সন্দেহ গেল, কিন্তু আমার বিনিদ্র রাত শুধু একটি প্রশ্নে মথিত হতে লাগলো, সে কে? সে তবে কে? আর কোনো দিনই তার জবাব পেলুম না। তারপরেও 4 দিন আগ্রায় ছিলুম। বিকেলবেলায় সুবর্ণাদের বাড়ি গিয়েছি, আলাপ করেছি সকলের সঙ্গে, খেয়েছি তাজে এবং দুর্গে, আর ফতেপুর সিক্রিতে বেরিয়েছি।
পথে পথে যত মেয়ে দেখেছি চমকে চমকে তাকিয়েছি সকলের দিকে, আর কেবলই মনে হয়েছে সকালবেলা সুবর্ণা যেন অদৃশ্যে আমারই আশেপাশে ফিরছে আর মুখে আঁচল চেপে হাসছে। কিন্তু কেন কেন এই নিষ্ঠুর খেলা? সে কে? তার কাছে আমি কি অপরাধ করেছি? যত ভেবেছি ততই সেই সকালবেলার কয়েকটি মুহূর্ত আরও স্পষ্ট তীব্র হয়ে উঠেছে। 4 মাস ধরে বন্ধ ঘরে শুধু এই ভেবেছি, সে যে কি অসহ্য যন্ত্রণা। মনে মনে অনেক রাগ করেছি, ঘৃণা করেছি সকালবেলা সুবর্ণাকে, কিন্তু মিথ্যে বলবো না। তারপরেও কান পেতে আমি আমার কান্নাও শুনতে পেয়েছি। ভাই, এই যাত্রা আর তোর সঙ্গে দেখা করা হলো না। পরশু ফ্রান্সে রওনা হচ্ছি, হয়তো যেতে পারতুম না, কিন্তু 4 মাসের বন্ধ ঘরের অন্ধকার আমাকে একটি সত্যের আলোর বাইরে এনেছে। তা হলো আমাদের জীবনে দুজনের আগমন এমনি ঘটে, যারা আসবার পূর্ব মুহূর্তেও কোনো জানান দেয় না। ছায়া যদি বা ফেলে আমরা টের পাইনি। একজন আসে জীবনে একবার, আর একজন হয়তো নানান বেশে একাধিকবার। একজন মৃত্যু, আর একজন আমাদের মহাপ্রাণের চিরপ্রার্থিত স্পর্শমণি, মনের মানুষ। তারা আমাদের সীমানায় থাকে, কিন্তু প্রত্যহের কুলায় ওরা কুলোয় না। আজ এইখানেই ইতি করলুম। তোর ভুবন। ভুবনের চিঠি পড়া হলো, কিন্তু সকালবেলা সুবর্ণা ভাসতে লাগলো আমার মানুষ পটে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কি রকম বা কার লেখা গল্প শুনতে চান কমেন্ট করে জানালে আমার গল্প চয়নে বিশেষ সুবিধা হবে। ধন্যবাদ।